আমাদের আজকের টপিক মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সহজ বাংলায় যাকে আমরা হার্ট অ্যাটাক নামে চিনে থাকি। তো মায়োকার্ডিয়াল ইনফার্কশন এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায়, মেডিকেলের ভাষায়। তো আমরা যেহেতু এখানে সবাই মেডিকেল রিলেটেড পারসন, এই জন্য আমাদেরকে অবশ্যই মেডিকেলের পরিভাষা জানতেই হবে, শিখতে হবে। যদি মেডিকেলের পরিভাষা আমরা প্র্যাকটিস না করি, সেক্ষেত্রে আপনারা জনসাধারণের মাঝে প্রশ্নবোধক হবে। এখন তারা আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ এমআই অথবা হোয়াট ইজ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তা আপনি হয়তো এই নাম জীবনে শুনেন নাই। তখন তারা বলবে তো তুমি কিসের ডক্টর। এই জন্য মেডিকেলের পরিভাষা অবশ্যই জেনে নিতে হবে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা হার্ট অ্যাটাক নামে চিনে থাকি। তো আবার আমরা হার্ট অ্যাটাককেও জানি না। ওই দিন একজনে শুনছি, সে বলে আমার আব্বা হার্ট স্ট্রোক করে ফেলছে। আমি বলি হার্ট স্ট্রোক করে নাই, হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক সম্পূর্ণ আলাদা দুইটা পরিভাষা, যদিও ঘটনা ঘটে একই প্রসেসে। অর্থাৎ যেসব কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকে, ঠিক একই কারণে ব্রেন স্ট্রোক হয়ে থাকে। তো এই জন্য আমাদের এই পরিভাষাগুলো সুস্পষ্টভাবে জেনে নিতে হবে, কোনটা ব্রেন স্ট্রোক, কোনটা হার্ট অ্যাটাক। তো আমাদের মেডিকেল পরিভাষা যেহেতু মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আমরা এটা একটু অ্যানালাইসিস করি। তো মায়োকার্ডিয়াল মানে আমাদের যে হার্ট, এদিকে তাকান, এই যে হার্টটা আছে, হার্ট মানে কি? হৃৎপিণ্ড। এই যে হার্ট আমাদের সকলের দুইটা ফুসফুসের মাঝখানে, আমাদের সবার দুইটা ফুসফুসের মাঝখানে একটু বামে বক্ষপিঞ্জরে ত্রিকোণাকার হার্ট বা হৃৎপিণ্ড অবস্থিত। এই হার্ট হচ্ছে আপনার আমার প্রাণ, আত্মা, রূহ। এটা আছে তো আপনি আছি, আমি আছি। তো এই জন্য এই হার্ট ম্যানেজমেন্টটা হচ্ছে মেইন বিষয়। এখন এটা কিন্তু যদি আমরা আমাদের জন্মের পর থেকে সঠিকভাবে ম্যানেজ করি, আমাদের রেগুলার লাইফস্টাইল, প্রপার নিউট্রিশাস, প্রপার ডায়েট, প্রপার ফুড ম্যানেজমেন্ট, তারপরে মেডিটেশন, প্রেয়ার, তারপরে গুড অ্যাটিটিউড, পজিটিভ দৃষ্টিভঙ্গি, এই সব কিছু করে যদি আমরা জন্মের পর থেকে রাখি, ইনশাআল্লাহ আমি আশ্বস্ত করতে পারি আপনার জীবনে কখনোই হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে না। তো আজকে আমরা জেনে নিব কাদের হার্ট ক্ষতিগ্রস্ত হয়, কাদের হার্ট ডিজিজ হয়, হার্ট ডিজিজ কেন হয়, কেন হার্ট অ্যাটাক করতেছে। প্রায় 2 কোটিরও বেশি মানুষ হার্ট অ্যাটাক করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এই যে হার্ট অ্যাটাক করার যে মেইন কারণগুলো, রুট কজ, এটা আইডেন্টিফাই করা লাগবে। এটা আইডেন্টিফাই না করি যদি আপনি ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকা, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সারা দেশে ঘুরেফেরা করেন, লাভ হবে না। বরং আরও আপনার হার্ট আরও ক্লান্ত হবে, দুর্বল হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো হার্ট ম্যানেজমেন্টের জন্য কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র ব্যবসার জন্য খুলে রাখছে হার্ট অ্যাসোসিয়েশন। কিন্তু আসলে কোন কারণে মানুষের হার্টটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হার্ট রিস্কেবল হচ্ছে, এই পয়েন্টে কেউ কাজ করতেছে না। কমার্শিয়াল সেন্টিমেন্টে সবাই হসপিটাল খুলে বসে আছে। তো ইনশাআল্লাহ আজকের আলোচনা যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ অন্তত আমরা এখানে যারা আছি, ইনশাআল্লাহ আমাদের মৃত্যু হবে স্বাভাবিক, অন্তত হার্ট অ্যাটাকে হবে না, যদি আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সেই মেডিকেশন, সেই ম্যানেজমেন্ট আজকে আমরা খুব শর্ট টাইম, আজকে আমার সময় কম, আমাকে বলা হচ্ছে 10:30-এর মধ্যে শেষ করার জন্য, কিন্তু আমি তো পারি না। আমার এই একটা ওয়ার্ড বলতে গেলে অনেক সময় লাগে। তো এরপরেও আমি সর্বোচ্চ ট্রাই করব, যেহেতু
যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার আসতে পারেন, উনি কথা বলবেন, যার কারণে আমাকে 55 মিনিটের মধ্যে এই বিশাল কথাগুলো শেষ করতে হবে। এই কথাগুলো কিন্তু এত কম সময়ে বলা যায় না, অনেক কথা এখানে। তো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি? হার্ট অ্যাটাক, সহজ বাংলা হার্ট অ্যাটাক। আমাদের যে হার্ট, এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের প্রাচীরে দেয়ালে 3টা স্তর আছে। একটা হচ্ছে পেরিকার্ডিয়াম, আরেকটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আরেকটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই কার্ডিয়াম থেকে মায়োকার্ডিয়াল রিলেশন দেখছেন, খুব সুন্দর মিল। যেহেতু আমাদের এই 3টা হার্টের পাঁচিলে থাকে এই কার্ডিয়ামগুলো যদি এফেক্টেড থাকে তখনই অ্যাটাকটা করে। আর ইনফ্রাকশন মানে তো বুঝলেন যে সেখানে আপনার হার্টের মাসেলে ব্লাড এবং পুষ্টি যাচ্ছে না। তো আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড ওয়াইড যে রিসার্চ, সেই অনুসারে আমরা একটু দেখি তারা কি বলে। তো তাদের বক্তব্য হচ্ছে, এ হার্ট অ্যাটাক অকার্স when the flow of blood through the heart is severely reduced or blocked। অর্থাৎ হার্ট অ্যাটাকে কী ঘটে? হার্ট অ্যাটাকে ঘটে দ্য ফ্লো অফ ব্লাড টু দ্য হার্ট ইজ সিভিয়ারলি রিডিউসড। অর্থাৎ হার্টে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছাতে পারে না। এই যে একটু আগে আমি পানি নিলাম, আমরা আমাদের জীবন ধারণের জন্য যা কিছু খেয়ে থাকি, সবচেয়ে বেশি 2টি উপাদান আমাদের জন্য কাজে লাগে। ফার্স্ট অফ অল ওয়াটার, মিনারেল ওয়াটার, পিওর ওয়াটার। সেকেন্ডলি পিওর অক্সিজেন। এই অক্সিজেন আর পানি ছাড়া আর যা কিছু খাই এগুলো ব্যাকসাইড দিয়ে বাথরুমে যায়, এগুলো আমাদের তেমন কাজে লাগে। কিন্তু পানি এবং অক্সিজেন আমাদের পুরো কার্ডিয়াক ফাংশন, কিডনি ফাংশন, লিভার ফাংশন, ফুসফুস, ব্লাড সার্কুলেশন, এগুলোর জন্য খুবই ইফেক্টিভ এবং এগুলো ছাড়া চলেই না। এই জন্য আমাদের মানব দেহের 75% পানি। এরপর অক্সিজেন কোথায় কাজে লাগে? অক্সিজেন কাজে লাগে আপনার মাথার মধ্যে যে কোটি কোটি ব্রেন সেল, নার্ভ সেল। মাথায় আছে প্রায় 20 কোটিরও বেশি নার্ভ সেল, স্নায়ু কোষ। এভাবে করে শুধু কি মাথায় না, মাথার নার্ভে আছে, ফ্যাটের ভিতরে যে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, বৃহদান্তে কোটি কোটি নার্ভ সেল। এগুলোর খাবার হচ্ছে আপনার অক্সিজেন। ঠিক ফুসফুস, লাংস, ফুসফুসের যে খাবারটা, ফুসফুসের কোষে কোষে যদি অক্সিজেন পৌঁছে, হার্টের কোষে কোষে মাসেলে যদি অক্সিজেন পৌঁছে, পুষ্টি পৌঁছে, তখনই আপনার হার্টটা, লাংটা, ব্রেনটা অ্যাক্টিভ আছে বলে মনে হবে। কিন্তু যখনই অক্সিজেন পৌঁছে না, তখনই হবে শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট। অর্থাৎ ফুসফুসে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পৌঁছে, ফুসফুসজনিত লাংস রিলেটেড শ্বাসকষ্ট। ঠিক হার্টে যদি অক্সিজেন লেভেল ঠিকঠাক মতো কাজ না করে, না পৌঁছে, তখন হার্টে দুর্বল হবে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, হার্ট অ্যাটাকের উপক্রম হবে। ঠিক ব্রেনেও, ব্রেনের যে সেলগুলো আছে, নার্ভগুলো আছে, এগুলোতে যদি ঠিকঠাক মতো অক্সিজেন না পৌঁছে, তখনও ব্রেন স্ট্রোকের উপক্রম হয়। তো আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক কি বুঝে নিলাম, যে আমাদের হার্টের যে মাসেল, হার্টের মাসেলে পর্যাপ্ত পরিমাণ যদি অক্সিজেনের অভাব হয়, পুষ্টির অভাব হয়, সেটাই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এরপরে ব্লকেজ তৈরি করে। দ্য ব্লকেজ ইজ ইউজুয়ালি ডিউ টু এ বিল্ড আপ of fat, cholesterol and other substance in the coronary artery। অর্থাৎ হার্টের মাসেলে ব্লকেজ সৃষ্টি করে, রক্তনালী। এটা শুধু হার্টে না, এই যে আমাদের 3টা পরিভাষা, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, লেগ অ্যাটাক, এই 3টা পরিভাষা, এগুলো কি? এগুলো হচ্ছে এই যে রক্তনালীগুলো আছে, রক্তনালী চলার পথে যে বাধার সৃষ্টি হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, বাধাটা কিসের? বাধাটা হচ্ছে ফ্যাট, চর্বি। চর্বি দিয়ে বাধা পড়ে আছে। তো ঠিক এই ঘটনাটা যখন ব্রেনে হবে, ব্রেন স্ট্রোক। অর্থাৎ ব্রেনের রক্তনালী যদি চর্বিতে ভরা থাকে, তখন ব্রেন স্ট্রোক। ঠিক হার্টের রক্তনালীতে যদি চর্বি থাকে, ব্লক থাকে, তখন হার্ট অ্যাটাক। পায়ের মধ্যেও এটা ঘটতে পারে।
সেটা হচ্ছে লেগ অ্যাটাক, পায়ের রক্তনালী যদি ব্লক থাকে। তো এই জন্য তাহলে এখানে বিল্ড আপ কী করে, ফ্যাট, চর্বি, কোলেস্টেরল, আদার সাবস্টেন্স, অন্যান্য উপাদান। তো অন্যান্য উপাদান আমি আজকে জানাই দিব। আমরা হয়তো জেনে থাকি যে শুধুমাত্র কোলেস্টেরলের কারণে হার্ট অ্যাটাক হয়, না, আরও কিছু কারণ আছে, আজকে জানতে পারবেন। কারণ আমরা দেখছি একটা মানুষের ডায়াবেটিস নাই, ব্লাড প্রেশার বেশি নাই, কোলেস্টেরল লেভেলও নাই, এরপরে হয়তো হার্ট অ্যাটাক করে কেন, কেন করে আজকে জেনে নিব আমরা। সামটাইমস এ প্লাগ ক্যান বি রাপচার, মাঝে মাঝে প্লাগটা রাপচার করে, ভেঙে যেতে পারে। অ্যান্ড ফ্রম এ ক্লট দ্যাট ব্লকস ব্লাড ফ্লো, a lack of blood flow can damage or destroy part of the heart muscle, অর্থাৎ হার্ট মাসেলকে, হার্টের যে পেশি আছে, এই যে হার্টের পেশিগুলোকে ক্ষতিগ্রস্ত করে, ড্যামেজ করে। এখন আমরা হার্ট অ্যাটাকের যে সিমটম সেটা জেনে নিব। তো আমরা যেহেতু জেনে নিলাম হার্ট হচ্ছে আমাদের দুইটা ফুসফুসের মাঝখানে বাম দিকে, তো এই জন্য হার্ট অ্যাটাকের প্রথম এবং প্রধান লক্ষণ চেস্ট পেইন, বুকে ব্যথা। আবার কারো কারো ক্ষেত্রে বুকে ব্যথা কম হইতে পারে, কারো ক্ষেত্রে বেশি হইতে পারে, কারো ক্ষেত্রে মাঝারি হইতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে বুকে ব্যথা হবেও না। সেটা কারা? ডায়াবেটিক পেশেন্ট, যারা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত, এদের ক্ষেত্রে অনেক সময় লক্ষণ প্রকাশ পায় না, হঠাৎ করে স্বাভাবিক জীবনযাপন করে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে বসে আছে। আমি একজন দেখছি গত এক সপ্তাহ আগে, উনি ডায়াবেটিক পেশেন্ট, ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, উনি বলতে পারেন না। পরে ইটিটি রিপোর্টে যখন পজিটিভ আসছে তখন বোঝা গেল না উনি হার্ট অ্যাটাক হয়ে গেছে। উনি টের পান না, আমি তো কোনো বুকে ব্যথা অনুভূত হয় না, কিছু হয় নাই। তো পরে বিষয়টা আমি রিসার্চ করে দেখলাম আসলে এটা কেন, আমারও জানা ছিল না। পরে বিভিন্ন আর্টিকেল, রিসার্চ, জার্নাল রিসার্চ করে আমি যেটা পাইছি তথ্য হচ্ছে এটা ডায়াবেটিক পেশেন্টের অনেক সময় বুকে ব্যথা না হলেও হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো এটা পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, ইনভেস্টিগেশন করে জেনে নিতে হবে কোনো না কোনো সমস্যা আছে। আবার অনেকের ঘুমের মাঝেও হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। রুগী ঘুমে আছে, ঘুমের মধ্যে এনজাইনা ফ্র্যাকচারিস হয়ে গেছে, যার ফলশ্রুতিতে নাইট হার্ট অ্যাটাক হয়ে গেছে। তাহলে আমরা একটু লক্ষণগুলো লিখি, সিমটম। প্রথম সিমটমস চেস্ট পেইন, দ্বিতীয় সিমটমস হচ্ছে কোল্ড সুইট, তিন নাম্বার ফ্যাটিক, ক্লান্ত, এরপর হার্ট বার্ন, ইনডাইজেশন, nausea, শর্টনেস অফ ব্রেথ। মোটামুটি এগুলো দিয়ে আমরা বুঝে নিব হার্ট অ্যাটাকের লক্ষণগুলো। তো আপনারা লেখার সাথে সাথে শুনতে থাকেন হৃদয় দিয়ে, যেহেতু আজকে হৃদয়ের কথা বলা হচ্ছে। হৃদয় ভালো, মন ভালো, হৃদয় মন ঠিক, আপনি আমি ঠিক। তো হার্ট অ্যাটাকের প্রথম লক্ষণ চেস্ট পেইন। এখানে আমি ক্লিয়ার করে দিই বিষয়টা। চেস্ট পেইন অনেক কারণে হয়। এক, যাদের থাইরয়েড ফাংশন খারাপ থাকে, হাইপোথাইরয়েড, তাদেরও বুকে দরদ করতে পারে, ব্যথা করতে পারে। দুই, যাদের হার্টের প্রবলেম থাকে তাদেরও করতে পারে বুকে ব্যথা। তিন, যাদের গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি, গ্যাসজনিত সমস্যা, তাদেরও বুকে ব্যথা করতে পারে। এখন কিভাবে বুঝবেন কোনটা কি? আরও একটা আছে, আর 4 নাম্বার আরেকটা কারণ হচ্ছে অ্যাজমা অ্যাটাক। কারো যদি অ্যাজমা বা হাঁপানি থাকে, অ্যাজমা হাঁপানির উপসর্গ হিসাবে বুকে ব্যথা করতে পারে।
তো এই এতগুলো ব্যথার মধ্যে হার্টের ব্যথা কিভাবে আইডেন্টিফাই করবেন? হাউ ইট পসিবল? ইয়েস, ইট ইজ পসিবল। কিভাবে? এভাবে। হার্টের ব্যথাটা যখন হবে তখন নাম্বার 1 এটা একদম মাঝখানে। অন্য ব্যথা হয়তো সাইডে যাইতে পারে, কিন্তু হার্টের ব্যথা বুকের মাঝখানে, চেস্টের মাঝখানে মনে হবে যেন তার উপরে কিছু পাথর চেপে বসে আছে, টাইটনেস। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে একটা লিখলাম, দ্যাট মে ফিল লাইক প্রেশার, মানে চেস্ট পেইনে তার কাছে মনে হবে মে ফিল লাইক প্রেশার, চাপ চাপ বোধ হবে, পেইন, ব্যথা হবে। এখন এরপরে এটার সাথে রিলেটেড গামের, যখন দেখবেন যে একদিকে তীব্র বুকে ব্যথা হয়, আরেকদিকে সুইটিং, গামাচ্ছে, সে গাম বাইরে দিচ্ছে। আবার হাইপারথাইরয়েডও গাম হয়, তো এগুলো একটু আলাদা করতে হবে, সেপারেশন করতে হবে। হাইপারথাইরয়েডের রুগী যারা, ওদের অনেক সময় এরা গামায়। আবার যারা লেবারার, শ্রমিক, এদের তো ফ্রেশ কাজ করলে গামাইবে। এরপরে তাহলে হার্টের ব্যথাটা বুকের মাঝখানে অথবা একটু বামে, যেহেতু হার্টটা আমাদের বামের দিকে একটু বেশি, ত্রিকোণাকার, দুইটা ফুসফুসের মাঝখানে বাম দিকে ত্রিকোণাকার, দেখে নিয়েন ছবি। এরপরে হার্টের ব্যথাটা ছড়িয়ে যাবে কোথায়? হাতে, বাম হাতে, একদম এখান থেকে, গাঁট থেকে, বাহু থেকে ফিঙ্গার পর্যন্ত এখানে ছড়িয়ে যাবে। এরপর আরো কোথায় যেতে পারে? শোল্ডার, কাঁধে, আর্ম, বাহুতে, ব্যাক, পিছনে, পিছনে এই ব্যাক সাইডে এখানে। আবার ব্যাক সাইডে আরো অনেক কারণে ব্যথা হয়। কারো যদি মাসল স্পাজম থাকে, কারো যদি স্পাইনাল কর্ডের ত্রুটি থাকে, কারো যদি সিভিয়ার অ্যাসিডিটি থাকে, গ্যাস্ট্রাইটিস, গ্যাসের প্রাথমিক ব্যথা সামনে, পেটের সামনে, এটা যখন সিভিয়ার হয় তখন পিছনে যায়। তো এটা আইডেন্টিফাই করা লাগবে আসলে কি এটা হার্টের না এই গ্যাসের। এরপরে করতে পারে নেক, ঘাড়ে। অনেকে মনে করে ঘাড়ে ব্যথা করলে কি প্রেশার বাড়ি গেছে, এটা সত্য নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হাই প্রেশারের কোনো লক্ষণ নেই, হাই প্রেশারের কোনো লক্ষণই নেই। হয়তো বেশি হাই হইলে, যে কালকে একটা মানুষ আমি দেখলাম, একটা রুগী আমার কাছে আসছে, প্রেশার 210/100, একটা মহিলা, ওর কোনো ফিলিংসে নাই, তো এরকম থাকে আর 1 বছর ধরে থাকে। তা আমি তো আশঙ্কা করি তার হয়তো কিডনি ড্যামেজ হয়ে গেছে, কারণ এইভাবে যদি 1 বছর ধরে 200 থাকে প্রেশার, কিডনি আছে কিনা। কারণ ব্লাড প্রেশার কন্ট্রোল করে কে? হার্টে না কিডনি? কিডনি কন্ট্রোল করে, হার্টে করে না। হার্টের কাজ হচ্ছে কি? শুধু পাম্পিং করবো, ব্লাডগুলো পাম্পিং করে আপনার পুরো বডির শাখা প্রশাখা, শিরা, উপশিরাতে পৌঁছায় দেওয়া হার্টের কাজ। আর প্রেশার কন্ট্রোল করার কাজ হচ্ছে কিডনি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে হার্টে করে, না, কিডনি করে। হার্টে রক্ত কেন পরিষ্কার? হার্টে রক্ত পাম্প করবে, ছড়াই দিবে, পরে এটা পিউরিফাই করে বসবে, হার্টে আসে, হার্ট থেকে আবার পিউরিফাইও ঢুকবে। হ্যাঁ, দূষিত রক্তগুলো শরীরের বাম নিলয় যায়, ওটা বিশুদ্ধ করে আবার ডান ক্লিয়ার করে আবার রক্ত। হ্যাঁ, এটা এই কাজটা করবো, কিন্তু প্রেশার কন্ট্রোল করবে না। প্রেশার কন্ট্রোল কীভাবে হয় এটা কিডনির ক্লাসে বলা হবে। এখন আমার সময় আছে 40 মিনিট, আমার অনেক কথা আছে, পরে নেক্সট টপিকে বলা হবে। এটা হচ্ছে হাইপার টেনশন ম্যানেজমেন্টে বলা হবে, অথবা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজে বলা হবে। আমি আবার অপ্রাসঙ্গিক কথা বলি না, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অবান্তর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অমানবিক, অমৌলিক, এগুলো আমি বলি না। আমার কথার একটা লাইন আছে, রুট লাইন। এরপর তাহলে বুকে ব্যথা, আমরা হার্টের প্রথম লক্ষণ বুঝবো বুকের এখানে ব্যথা, তাহলে এটা ছড়াই কোথায় যাইতে পারে? গাড়ে, তারপরে চোয়ালে, টিথ, দাঁতে, সামটাইমস আপার বেলি, উপরের পেটে। দেখছেন অনেক সময় দেখা গেছে উপরের পেটেও হার্টের ব্যথা হইতে পারে। এখন আমি যদি বলি আর তো গ্যাস্ট্রিক, এখন সে গ্যাস্ট্রিক মনে করে বসে আছে, অথচ সে হার্ট অ্যাটাক করছে।
এই জন্য বেশিরভাগ মানুষ মারা যায়। এই যে ঢাকা নিতে নিতে মারা যায়, কেউ আবার পেনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নেওয়ার আগে মারা যায়, আবার অনেকে ঘুমের মধ্যে মরে থাকে। কারণ দেখা গেছে হার্ট অ্যাটাক হয়েছে শনিবারে, সে নিতেছে রবিবারে, তো মাঝখানে মারা যায়। এই জন্য অবশ্যই সচেতনতা, সতর্কতা থাকা দরকার। এরপরে দ্বিতীয় হচ্ছে কোল্ড সুইট। তো কোল্ড সুইট মানে তার ঠান্ডা গাম দিতে পারে, এটা ব্যথার সাথে ঠান্ডা গাম দিতে পারে। 3 ফ্যাটিক। ফ্যাটিক মানে ক্লান্ত, দুর্বলতা, অবসাদ। তো ক্লান্ত লাগতে পারে, তো ক্লান্ত তো লাগবে। কারণ কিছু কিছু মানুষ আছে না, যে একটু নেগেটিভ নিউজ বা স্যাড নিউজ, ব্যাড নিউজ শুনলে বুক ধরপড় করে, আছে না, ভয় পায়। বুঝতে হবে তাদের হার্ট দুর্বল, হার্টের কর্মক্ষমতা কম। এই জন্য হার্টের কর্মক্ষমতা চেক করার জন্য ইকোকার্ডিওগ্রাম করে নিতে হবে। তারা ইকো করে দেখতে হবে হার্টের কর্মক্ষমতা কেমন। তো ওইসব মানুষদের হার্টের দুর্বলতা আছে, কর্মক্ষমতা কম আছে, যারা যে কোনো নেগেটিভ নিউজ শুনলেই বুকের ব্যথা করে, অনেকে ঘুরিয়ে পুড়ে যায়, হায় আমার আব্বা তো মারাই গেল, এইরকম। বুঝতে হবে তাদের হার্ট দুর্বল। আর হ্যাঁ, কোল্ড সুইট, কোল্ড সুইট মানে ঠান্ডা গাম দিবে আর কি, ঠান্ডা গাম, গাম গাম বুকের ব্যথার সাথে গাম দিবে, ঠান্ডা গাম। গাম আর কি, গাম চিনেন না? গাম ঠান্ডা হইতে পারে না। গরম পানি যেমন আছে, ঠান্ডা পানি নাই, না থাকলে ফ্রিজে দেখিয়ে। এরপরে হার্ট বার্ন। হার্ট বার্ন হচ্ছে বুক জ্বালা পোড়া। ওই যে বললাম এখন বুক জ্বালা পোড়া করে, সে শুধু অ্যান্টাসিড খাইতেছে, ম্যাক্সপ্রো, স্যাক্লো, ফিনিক্স, বনোম্যাক্স, ড্যাক্সলান, এগুলো নিতেছে সমানে। ওর হার্টের প্রতি কোনো খেয়ালে নেই। এটা কত যে ভুল করে মানুষ। একে তো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া হারাম, আমার বাসায় হারাম, এটা ধরার দরকার নাই। এরপরেও সে একটু গ্যাসের সমস্যা হলে এই যে আমার একটা স্যাকলো দেন, ফার্মেসিতে যাই কয় আমার একটা স্যাকলো দেন, আমি খাই, রাস্তায় খায়। এগুলা তো এরা এদের হায়াতকে কমাই ফেলতেছে। আল্লাহর কোনো দোষ নাই, দোষ ওদের। আল্লাহ তো স্বাধীন করে দিয়েছে মানুষদেরকে, যে সে ইচ্ছে করলে ভালো থাকতে পারবে, ভালো মানুষ হতে পারবে, আবার তার কুকর্মের কারণে, অজ্ঞতার কারণে সে খারাপ হইতে পারবে, সে অসুস্থ হইতে পারবে। তো এই জন্য হার্ট বার্ন, বুক জ্বালা পোড়া করতে পারে। বুক জ্বালা পোড়াটাও হ্যাঁ অ্যাসিডিটি সমস্যা হলে হয়, আইবিএস এর প্রবলেম থাকলে হয়, গ্যাস্ট্রাইটিস, জিআরডি, এই ধরনের সমস্যা তো হয় থাকে ইন জেনারেল। কিন্তু সামটাইমস হার্টের সিমটম হিসাবেও, হৃদরোগের লক্ষণ হিসাবেও হয়। এরপরে ইনডাইজেশন। ইনডাইজেশন তো হজমের সমস্যা, হজম হয় না, হজমের প্রবলেম। দেখা গেছে তার হজমের প্রবলেম, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, পায়খানা কষা, টিএসএইচ করে দেখলো নর্মাল, সমস্যা নাই, আইবিএস নাই, তাহলে বুঝে নেবেন হার্টের কোথাও গন্ডগোল আছে। এরপরে নাউজিয়া মানে বমির ভাব, বমির ভাব হবে। হার্টের মাসেল যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাকের যদি সম্ভাবনা থাকে, তখন তার বমির ভাব হবে। আবার অনেক কারণে তো বমির ভাব হয়, পেটের ভিতরে বাচ্চা আসলেও বমির ভাব হয়। তারপরে আরো অনেক কারণে বমির ভাব, কিডনি খারাপ হলেও বমির ভাব হয়, কিডনি নষ্ট, ডায়ালিসিস প্রয়োজন, তারও বমি হবে, বমির ভাব হবে। এরপরে লিভার খারাপ, লিভার নষ্ট হয়ে গেছে, তখনও বমি ভাব হবে। তো এগুলো আলাদা করা লাগবে, এগুলো পড়াশোনা করা ছাড়া এই উপায় নেই। এই জন্য আমি বলি এটা হচ্ছে একটা প্রশান্ত মহাসাগর, যে সাগরের কোনো কুল কিনারা নাই, সেই সাগরের নাম মেডিকেল সায়েন্স। তা আপনি এটা যদি না পড়েন, আপনি সকাল 8টা থেকে রাতে 12টা পর্যন্ত ফার্মেসিতে বসি, মাঝে মাঝে জুমার দিন এখানে 1 ঘন্টা সময় দিবেন, আর এমনিতে বিশাল ডাক্তার হয়ে যাবেন। নেভার ইট ক্যান নট বি পসিবল ইন ইউর লাইফ। এটা সম্ভব না। এটার জন্য আপনাকে স্টাডি করতে হবে, স্টাডি, মোর স্টাডি, রিসার্চ, অ্যানালাইসিস, মেডিটেশন, ধ্যান, জ্ঞান, চেতনা, এটা নিতে হবে, তারপরে না হবে। এখন আপনি 14টা কাজের সাথে যুক্ত হয়ে আছেন, আর এটা ওই শুক্রবারে 80 মাঝে মধ্যে একটু ধরেন, এভাবে লাভ হবে। এরকম আনাকুম জানাকুম, আইবেন আর যাইবেন, কাজ হবে না। এরপর সর্বশেষ শর্টনেস অফ ব্রেথ।
শর্টনেস অফ ব্রেথ মানে কি? শ্বাসকষ্ট হবে। অনেক কারণে শ্বাসকষ্ট হয়। কার্ডিয়াক অ্যাজমা যাদের হয় তাদেরও শ্বাসকষ্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি হলেও শ্বাসকষ্ট, কিডনি ড্যামেজ হয়ে গেলেও শ্বাসকষ্ট, লিভার ড্যামেজ হয়ে গেলেও শ্বাসকষ্ট, অনেক সময় গর্ভ অবস্থায়ও শ্বাসকষ্ট হইতে পারে। এখন এইগুলা কিন্তু পার্থক্য করা লাগবে যে কোনটা কখনকার। তো এটার জন্য বিস্তর নলেজ লাগবে, সীমিত নলেজে হবে না। এই হচ্ছে সিমটম। এখন আমরা ইনভেস্টিগেশনে যাই, পরীক্ষা নিরীক্ষা করে দেখব আসলে এতগুলা লক্ষণ কিসের কারণে। এটার জন্য পরীক্ষা নিরীক্ষার চেয়ে নির্ভরযোগ্য কোনো পন্থা নেই। তো ইনভেস্টিগেশন লিখি, ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশনের অর্থ যদি না বুঝে আরেক ঝামেলা আছে। ইনভেস্টিগেশন মানে কি? হ্যাঁ, এটার অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা নিরীক্ষা করা। মানে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে মানে কি? এই যে হাতের মধ্যে জীবাণু আছে দেখা যান না, কিন্তু ল্যাবে দিলে মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিলে দেখা যাবে যে এখানে লক্ষ কোটি জীবাণু ঘোরাঘুরি করে। এর নাম ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা। তো প্রথম পরীক্ষা নিরীক্ষা কমন সিবিসি। সিবিসি করে দেখতে হবে, এরপরে সিএক্সআর বুকের এক্সরে, এরপরে ইসিজি, এরপরে ইটিটি, এরপর ইকো, এরপর ইনসুলিন রেজিস্ট্যান্স দেখতে হবে, হুমায়ার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে হার্টের অ্যাটাকের হার্টের মাসেল ক্ষতিগ্রস্ত হয়। এরপরে ভিটামিন ডি লেভেল দেখতে হবে, ভিটামিন ডি লেভেল। এরপরে টপোনিন আই, এরপরে ফাস্টিং লিপিড প্রোফাইল, এরপরে ব্লাড কর্টিসোল, এরপরে এনজিওগ্রাম, করোনারি এনজিওগ্রাম, কয়টা পরীক্ষা? 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা পরীক্ষা। এখন রুগী মনে করবো 11টা পরীক্ষায় 11,000 টাকা নষ্ট করার চেয়ে 11 টাকা দিয়ে একটা গ্যাস্ট্রিক ওষুধ খায় শুয়ে থাকে। রুগী এটা পাবে কি দরকার? 11টা টেস্ট করি, 11,000 টাকা নষ্ট করার দরকার নাই। 11 টাকার একটা গ্যাস্ট্রিক ওষুধ খাও, ভালো থাকবে। তো এরা মরে আর কি, আল্লাহর কোনো দোষ নেই। কত রকমের ইনে দেখি যে আমার একটা ছাত্র আছে, ওর ডায়াগনোসিস ওই আমার শুধু খরচগুলা নেই। হ্যাঁ, দেখি তো নয়া দেখি যে 2000 টাকা এখানে আর 500 টাকা করে দিই। এটার কারণ হচ্ছে যারা হাসপাতালের মার্কেটিং অফিসার, এদের ভালো ব্যবসা হচ্ছে এরা যদি একটা রুগীকে কনভিন্স করে পাঠায় তো ওই রুগীর ভিজিট থেকে 100-200 টাকা পায়, আর পরীক্ষা নিরীক্ষা থেকে 30 থেকে 45% কমিশন পায়। যার কারণে দেখেন হাতে একজন এখন তো রুগী এটা বুঝে গেছে। এখানে ইলে করে না কত গ্যাস্ট্রিকের ওষুধ খাই দরকার নেই, আর টাকাই নেবে ইনে বসেছে পকেটে। তো নেন ওই কত দিন চুরি করে পকেট মারি নিলে তো বড় কষ্ট করে নি, আর এনে তো কৌশলে নেবে। হ্যাঁ, এখন আমার ক্ষেত্রে আমি কি করি, আমারটা ক্লিয়ার করি। আমার কাছে যদি কোনো রুগী আসে পরীক্ষা নিরীক্ষা দিই, আমি আমার টাকাটা হালাল কীভাবে করে দেখেন। আমাদের বাংলাদেশে যারা MBBS থেকে FCPS প্রফেসর লেভেলের ডাক্তার, এদের টাকাটা হালাল হওয়ার ক্ষেত্রে প্রশ্নবোধক, বিতর্কিত, নিষেধাজ্ঞা। কেন? তারা হাসপাতাল থেকে সমানে কমিশন খার, রুগীর সাথে কথাও বলে না। আমার টাকাটা 100% হালাল। কি করি, কীভাবে হালাল? আমি মনে করেন সবগুলা পরীক্ষা একটা রুগীরে দিলাম, তো সবগুলা পরীক্ষায় আসছে 20,000 টাকা, আমি রুগীকে 20 থেকে 25% ডিসকাউন্ট করে দিই, তাহলে আসতেছে 15,000 টাকা। প্রথম দফা এটা ছাড় দিই, দ্বিতীয় দফায় রুগীকে আমি এটা 1 ঘন্টা ধরে এটা বুঝাই, পরীক্ষা নিরীক্ষাগুলো নিখুঁতভাবে পয়েন্ট অফ অর্ডারে পয়েন্ট বাই পয়েন্ট বুঝাই যে তোমার এই সমস্যা, এটা করতে হবে। শুধু কি এখানে শেষ না, তাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, তাকে আমি আজীবনের জন্য এই সাপোর্ট দিই।
যখন যা যা সমস্যা হবে মেডিকেলের যে কোনো পয়েন্টে আমাকে নক দিবে। তাহলে আমার টাকা শুধু হালাল না, হালালের উপরেও হালাল, কারণ তারে আমি লং টাইম সার্ভিস দিই। কিন্তু এটা তো ওরা করে না। হাসপাতালে যারা এই শকুনের দৃষ্টিতে বসে আছে বা কুমিরের মতো আছে, এরা তো এটা করে না। এরা ওই একদিকে ক্লিনিক থেকে কমিশন নেয়, আরেকদিকে ওষুধ কোম্পানি থেকে পায়, আরেকদিকে এই বিভিন্ন দিক থেকে পায় তারা। তো ওদের টাকা হালাল হবে কিনা আমি জানি না, কিন্তু আমি আমারটা সর্বোচ্চ চেষ্টা করি এই হালাল হওয়ার জন্য। তো এটা দুঃখজনক সত্য, চিরসত্য। তো কিছুই করার নাই, কারণ দুর্নীতির স্বর্গরাজ্য, অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য আমার এই সোনার বাংলাদেশ। কিছুই করার নাই, এটা চলবে। এরপর দেখেন এই টেস্টগুলো আমি কেন করব। এখন এই টেস্টগুলোর মধ্যে ইমার্জেন্সি হার্ট অ্যাটাক হয়েছে কিনা ইনস্ট্যান্ট বাইর করার জন্য যে টেস্টটা, সেটা হচ্ছে ট্রপোনিন আই। এটা এখন রুগী যদি গরিব হয় তাহলে অন্তত এই দুইটা টেস্ট, একটা হচ্ছে ইসিজি, আর একটা হচ্ছে ট্রপোনিন আই। এই দুইটা টেস্ট যদি করি তাহলে অন্তত আমি বুঝতে পারবো ওই রুগীটার হার্ট অ্যাটাক হয়েছে কিনা, অথবা হার্ট অ্যাটাক করার পরে হার্টের মাসেলগুলার ক্ষয়ক্ষতি কেমন, রিস্ক ফ্যাক্টর কেমন, এটা অন্তত আমরা বুঝতে পারবো। তো আমি একটু শর্ট টাইমে এক্সপ্লেইন করে দিই সিবিসি। তো সিবিসি আমি বলছি সকল পরীক্ষা, সকল রোগের জন্য, সকল সমস্যার জন্য সিবিসি ম্যান্ডেটরি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা দিয়ে রক্তের পরিমাণ, রক্তের ক্ষয়ক্ষতি, রক্তের ইনফেকশান বিস্তারিত আমরা বুঝে থাকি, অ্যালার্জির পরিমাণ, রক্তের আকার আকৃতি, ডেঙ্গু, করোনা বা জটিল কঠিন কোনো সমস্যা হয়েছে কিনা, অন্তত সিবিসি পরীক্ষাতে অনেক নমুনা আসে। এরপরে সিএক্সআর হচ্ছে বুকের একটা এক্সরে করে নিতে হবে। কারণ বুকের এক্সরে কেন করব? কারণ ফুসফুসের মাঝখানে কি হার্ট, তো ফুসফুসের মাঝখানে যেহেতু হার্ট আছে, সিএক্সআর চেস্ট এক্সরে, তো বুকের এক্সরে করলে ফুসফুসকে যেমন বোঝা যায় ঠিক হার্টকেও বোঝা যাবে। 3 নম্বর ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি তো সবাই জানেন, তবে ইসিজি রিপোর্ট বোঝাটা এত সহজ না। ইসিজি রিপোর্ট পড়াইতেও বুঝতে অন্তত 5 বছর লাগে, অনেক ঝামেলা এটা। তো ইনশাআল্লাহ আমরা ইজিলি বোঝানোর চেষ্টা করব অন্য কোনো সময়। ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি রিপোর্টে অনেক সময় বোঝা যায়, বেশি অনেক বোঝা যায় না, 50%, অন্তত 50% আঁচ করা যায় মানুষটা হার্ট অ্যাটাক হয়েছে কিনা। শতভাগ কিন্তু বোঝা যাবে না। শতভাগের জন্য কি লাগবে? ট্রপোনিন আই। আচ্ছা, ওখানে গেলে বলা হবে। এরপরে ইটিটি কি? ইটিটি হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটা হচ্ছে একটা মেশিন আছে, ওই মেশিনের মধ্যে কি সে দৌড়াবে, ওই যে অনেক সময় ব্যায়াম করে যে জিমের ব্যায়ামাগারের মতো। এখন যখন ওই রুগী এটার মধ্যে দৌড়াবে, তখন মেশিনের মধ্যে তার সব কিছু ক্যালকুলেশন করা হবে, তার হার্টের কর্মক্ষমতা, হার্ট ডিজিজ আছে কিনা, হার্টের অ্যাটাকের হয়ে গেছে কিনা, এটা বোঝা যাবে এই ইটিটিতে। তবে সবার জন্য পাইকারি দরে ইটিটি করা যাবে না। যারা হার্ট অ্যাটাক করে ফেলছে এরা ইটিটি করতে পারবে না। যাদের হার্ট দুর্বল, উইক, তারাও ইটিটি করতে পারবে না। কারণ দুর্বল চিত্তের হার্টের লোকদেরকে ইটিটি মেশিনে দিলে সেখানেই দুর্ঘটনা ঘটে যাবে। এই জন্য ইটিটি সুস্থ মানুষের জন্য, বা যারা এটা করার আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওই মানুষটা ইটিটির জন্য উপযুক্ত কিনা। যদি দেখে যে না মোটামুটি ঠিক আছে, তখন মেশিনে দেয়, নাহলে দেয় না, এটা রিস্ক আছে। এরপরে ইকো সকলের জন্য করা যাবে, এটা কোনো সমস্যা নাই। ইকোকার্ডিওগ্রাম কেন করে? ইকোকার্ডিওগ্রাম করি হার্টের কর্মক্ষমতা বোঝা যায়, আপনার হার্টের অ্যাক্টিভিটি, হার্টের পাওয়ার, হার্টের সক্রিয়তা। এরপরে হোমা আইআর হচ্ছে এটা ইনসুলিন রেজিস্ট্যান্স। আইআর মানে ইনসুলিন, আর হলো রেজিস্ট্যান্স। এটা কেন করা হবে? এই টেস্টটা করার কারণ হচ্ছে হার্টের অ্যাটাকের আগে, হার্ট অ্যাটাক তো আর এরকম না যে সকালবেলা আমি ঘুমাইলাম আর এই একটু পরে হার্ট অ্যাটাক হয়েছে, না। এই ঘটনাটা ঘটতে মিনিমাম 10 থেকে 15 বছর লাগে। একটা মানুষ যখন অনিয়ম তান্ত্রিক জীবনযাপন করে দীর্ঘদিন ধরে, সমানে
মানে মানে খাওয়া মিস করে না, সমানে গরু মুরগি খাসি পোলাও তেল চর্বি চিনি বাজা পোড়া যা আছে ইচ্ছা মতো মানে আরো খায় আর শুরু শুরু বলে আরে কয়দিন বেচবা খাই দাও, এখন তো তোমার খাওয়ার বয়স। এই ধরনের আনসাইন্টিফিক ভুলভাল কথা বলি খাওয়ায়। আর বিয়ে করে যদি শ্বশুর বাড়িতে যায় তারাও খাওয়ায়, তারপরে পরিবারের যদি একমাত্র ছেলে থাকে তারাও খাওয়ায়, আদর করি খাওয়ায়। এই খাওয়া যে সর্বনাশের কারণ হতেছে কেউ ভাবে না। আপনার আদরের খাওয়া এটা তো সর্বনাশ, আর খান পুষ্টিকর খাবার খান, কি খায় যে বিষাক্ত খাবারে খাচ্ছে, যাক এটা ভিন্ন প্রসঙ্গ, ওই প্রসঙ্গগুলো বলা হবে। এখন এই যে এভাবে যে এলোমেলো খাবার, এই খাবারে তার বডিতে ইনসুলিন অতিরিক্ত হতেছে, সুগার বাড়তেছে, চিনি বাড়তেছে, চিনি বাড়ি ডায়াবেটিস, আর সুগার বাড়তেছে এক পর্যায়ে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার পরে আসে ডায়াবেটিস। আগে কিন্তু ডায়াবেটিস হয় না, প্রথম কয়েক বছর থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স, এরপরেও যদি সে খাওয়া বন্ধ না করে তখন আর উপায় থাকে না, তখন হয়ে যায় ডায়াবেটিস। তো এই জন্য এই টেস্টটা করে দেখতে হবে রেজিস্ট্যান্স আছে কিনা। আমি মনে করি এই টেস্টটা আমাদের এই মুহূর্তে এখানে যারা আছে সকলের করা উচিত। কেন করা উচিত? কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে 60 থেকে 80টা রোগ হয়। এই যে যত রোগ হচ্ছে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ফ্যাটি লিভার, নারীদের পিসিওএস, পিসিওডি, তারপরে যত গাইনিকোলজিক্যাল প্রবলেম, আমাদের লাইফস্টাইল ডিজিজ, সকল রোগের একটা মাত্র কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন কাজ করতেছে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এই টেস্টটা ফেনীতে নাই, বিভাগে যাইতে হবে, ঢাকা অথবা চট্টগ্রাম। আর এটা কস্টলি, এটা 4000 টাকা এই টেস্টটা। এই টেস্ট করে যদি দেখেন যে কারো 1.5 এর মতো, তখন বুঝে নেবেন যে অপটিমাল 1.5 না, শুধু 1। যদি 1 এর মধ্যে থাকে তখন বুঝবেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয় নাই। যদি কারো এটার উপরে উঠে, যত বেশি যাবে তত ক্ষতি মানে একটার পর একটা রোগ আপনি নিতে থাকবেন। এটা যত বাড়তে থাকবে তত ডায়াবেটিস আসবে, কোলেস্টেরল জমা হবে, ফ্যাটি লিভার হবে, তারপরে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, লেগ অ্যাটাক, এভাবে কিডনি ড্যামেজ, হরমোনাল ইমব্যালেন্স, একটার পর একটা রোগ হবে। তো এই জন্য আমরা যে কথাগুলো বলি, আমাদের কথাগুলো যদি কেউ মানে, সে রুগীও হবে না। আমরা এখানে রোগ তৈরি করি না, হসপিটালগুলা রুগীকে আরও রুগী বানায়। আর আমাদের কথা হচ্ছে রোগ হওয়ার আগেই আমরা যাতে সচেতন হই। ওই যে প্রিভেন্টেশন ইজ দ্য বেটার দ্যান কিউর, প্রতিষেধকের চেয়ে প্রতিরোধী উত্তম। তা আমি যদি রোগ হওয়ার আগে আমি কিউর করে ফেলি, রোগ আর আমাকে আসি ডিস্টার্ব দিবে না। এই যে আজকে যে হার্ট অ্যাটাকের উপরে কথা বলতেছি, এই হার্ট অ্যাটাকের প্রক্রিয়াগুলো হতে মিনিমাম 10 থেকে 20 বছর লাগছে। তা আমি যদি আগ থেকেই সচেতন থাকি, কীভাবে আমি এই টেস্টটা করে নিলাম, এই টেস্টটা করে যদি বেশি থাকে আমি ম্যানেজমেন্ট করবো ডায়েট এবং ড্রাগসের মাধ্যমে। এরপরে ভিটামিন ডি টেস্টটা করে যদি দেখি যে লেভেল কম, আমি এটা বাড়াবো। এইভাবে কিছু প্যারামিটার্স, ফিজিক্যাল প্যারামিটার্সকে যদি আমি প্রপার স্টেজে নিয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের একটা রোগ হবে না। মানে এই রোগগুলা, এই লাইফস্টাইল ডিজিজ রোগগুলো হবে না। রোগ হলে কী হবে? হয়তো কয়েকদিন জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া, মাথা ব্যথা, পেটে ব্যথা, এগুলো স্বাভাবিক, এগুলো হইতে পারে। কিন্তু ক্রনিক ডিজিজ, দীর্ঘদিনের যে রোগগুলা, ওইগুলো হবে না ইনশাআল্লাহ যদি অ্যাপ্লাই করে। এরপরে ভিটামিন ডি টেস্ট করা লাগবে। কেন? কারণ ভিটামিন ডি লেভেল যত কম থাকবে তত হার্টের কর্মক্ষমতা কম হবে। ভিটামিন ডি লেভেল 100-র মধ্যে যার 100 আছে সে সুপুরুষ, পুরুষের দিক থেকে সুপুরুষ, শক্তির দিক থেকে মহানায়ক, আর অসুস্থতার দিক থেকে সে সুস্থ থাকবে যদি ডি লেভেল বেশি থাকে। এই ডি লেভেল যদি কমে, হার্টের হৃদরোগ হবে, সেক্সুয়াল ডিসফাংশন হবে, অর্থাৎ সমস্যা হবে, আর ব্রেন স্ট্রোক বলেন, বিভিন্ন বলেন। এই ডি লেভেলটা বাড়াইতে হবে। এই ডি টেস্ট করে দেখবেন। তো এটার রেঞ্জ কত? এটার এমনি রেঞ্জ যদি কারো অন্তত 80+ থাকে তখন ভালো আর কি। এখানে 80+ কারো নাই, আমার নিজেরও নাই। তো চেক করা দরকার আসলে কার কত আছে ডি লেভেলটা। ডি লেভেল যত কম হবে তত
অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয় হবে, তারপরে হাড়ের জয়েন্টের সমস্যা, তারপরে হার্টের মাসেলের সমস্যা, বিভিন্ন সমস্যা। এরপরে হচ্ছে ট্রপোনিন আই। এই ট্রপোনিন আই হচ্ছে কি, এটা কেন করব? এটা করার কারণ হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, হার্ট অ্যাটাকের রিস্ক আছে কিনা, হৃদরোগের সম্ভাবনা, হার্টের অন্যান্য রোগ, এটা সবাই করা উচিত। তো এটা যদি কারো 0 থেকে 0.4 এর মধ্যে থাকে, এই রেঞ্জে যদি কারো থাকে 0 থেকে 0.04, তখন বুঝে নেবেন আপনার হার্টের অ্যাক্টিভিটি ভালো। 0 থেকে 0.04। আর এটা যদি খারাপ থাকে, চট্টগ্রাম মেডিকেলে আমি গেলাম একটা রুগীকে নিয়ে, ওর এটা হচ্ছে 4, ট্রপোনিন আই রেজাল্ট পাইছে 4। তো আমি হিসাব নিয়ে দেখলাম এই মানুষটা আগেই 2বার হার্ট অ্যাটাক করছে, 2বার। তো সে যে এখন বেঁচে আছে, এটা ওয়ারাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। কারণ সে তো কবরে থাকার কথা, হার্ট অ্যাটাক করি সে কীভাবে নগরে থাকে? কবরে থাকার মানুষ কেমনে নগরে থাকে? এটা হচ্ছে আল্লাহর রহমত। এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট আমাদের দেশের মানুষ শুধুমাত্র বেঁচে আছে আল্লাহর ইশারায়, না হলে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী সবাই বিশাল কবরস্থান হয়ে যাওয়ার কথা। এরপর ফাস্টিং লিপিড প্রোফাইল। এই ফাস্টিং লিপিড প্রোফাইল করাই লাগবে সবাই। আমি ফাস্টিং লিপিড প্রোফাইলের একটা অঙ্ক আছে, অঙ্কটা আমি বুঝাই দিই। এই ফাস্টিং লিপিড প্রোফাইল এটা করি, দেখবেন আপনার ব্রেন ফাংশন, কার্ডিয়াক ফাংশন, তারপরে লিভার ফাংশন, তারপরে ফ্যাটি লিভার, এই যে এগুলো হবে কি না বা হওয়ার পথে আছে কিনা এটা দেখবেন। কারণ এই টেস্টের মধ্যে 4টা রেঞ্জ আছে। একটা হচ্ছে টোটাল কোলেস্টেরল, আর একটা হচ্ছে এলডিএল, আর একটা এসডিএল, আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারিড। এখন এই যে যারা ডায়াবেটিসের রোগী, ওদের টিজি বাড়তি থাকবে। টিজিটা যাদের বেশি, টিজি মানে হলো খারাপ চর্বি, এগুলো একটু বুঝবেন। এলডিএল হচ্ছে খারাপ চর্বি, আর এসডিএল হচ্ছে ভালো চর্বি। আমাদের সবার যদি এসডিএল 35-এর উপরে থাকে, এটা যদি 35 বা তার উপরে থাকে, তখন আপনি বুঝে নেবেন আপনার ভালো কোলেস্টেরল ভালো, তার মানে আপনি শক্তি পাবেন। এখন যদি দেখেন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন আপনার এসডিএল লেভেল নামে গেছে 20, তখন 20 মানে 20 মারা খাইছেন নিজে। তো 20 মানে হচ্ছে আপনি দুর্বল মানুষ, উইকনেস, দুর্বলতা আছে, ফিজিক্যালি আনফিট, শক্তি নেই। তো এই এসডিএল লেভেলটা 35-এর উপরে রাখতে হবে। কীভাবে? গুড ফ্যাট, ভালো ভালো ফ্যাট, পুষ্টিকর খাবার, ব্যায়াম, চিন্তামুক্ত বিভিন্নভাবে এটা বাড়াইবে। তাহলে এটা 35-এর নিচে নামানো যাবে না। আর এগুলা 100-র মধ্যে রাখতে হইবে, 100-র মধ্যে, এইটাও 100-র মধ্যে, বাকি 3টা 100-র মধ্যে রাখবেন। এখন আমি গত কয়েকদিনে যে সমস্ত রুগী দেখলাম, 5 জন রুগী দেখলাম যে এলডিএল আসে না, এলডিএল মানে আসে, রেঞ্জটাই আসে না। তো রেঞ্জ কেন আসে না ল্যাবে? যদি কোনো মানুষের এলডিএল 400 বা তার উপরে থাকে, তাহলে তারটা মেশিন কভার করতে পারে না। তো তখন আমি বুঝে নিয়েছি এর এলডিএল 400+। তো 400+ মানে খারাপ কোলেস্টেরল। তো এই যে খারাপ কোলেস্টেরল কেমনে জমাইছে? তৈলাক্ত খাবার বেশি খাইছে, চিনি জাতীয় খাবার বেশি খাইছে, ওই যে রেস্টুরেন্টের খাবার খাইছে সমানে। রেস্টুরেন্টের খাবার, বাইরের খাবার, হোটেলের খাবার, এই সমস্ত খাবারে কেমিক্যাল, এগুলা আমাদের খারাপ কোলেস্টেরল বাড়ায়। আরও কারণ আছে, ঘুমের সাইকেল ঠিক নেই, ঘুমায় একটায়, এরপরে টেনশন করে, স্ট্রেসে থাকে, ডিপ্রেশনে থাকে, এগুলো যারা করবে তাদের এই খারাপ কোলেস্টেরলটা কি বাড়তে থাকবে। আর এটা বাড়া মানে নিজেকে ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া। এখন এই ফাস্টিং লিপিড প্রোফাইল টেস্টটা করি, যদি দেখেন আপনার এসডিএল, আপনার টিজি লেভেল, টিজি হচ্ছে এক ধরনের খারাপ চর্বি, টিজি ভাগ এসডিএল, অর্থাৎ মনে করেন আমি ওনার এই টেস্টটা করালাম, এই টেস্টটা করালার পরে দেখলাম যে তার টিজি লেভেল হলো 400,
আর এসডিএল লেভেল হলো মাত্র 40। এবার ভাগ করেন কত হয়, 40 ভাগ 400 কত হয়েছে, 10। 10 মানে কি, 10 মানে হচ্ছে উনি যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে, যে কোনো সময় ব্রেন স্ট্রোক করতে পারে, যে কোনো সময় লেগ অ্যাটাক, পায়ের রক্তনালী ব্লক হয়ে যেতে পারে। তাহলে এই অঙ্কটা করার পরে এটার আদর্শ রেঞ্জ হচ্ছে 2.5। এটা যদি কারো 2.5 হয়, আমার 2.5 থেকে কম, আলহামদুলিল্লাহ আমি টেস্ট করে দেখলাম আমার এই অঙ্কের 2.5 থেকে কম, 2.22 সম্ভবত। এটা যদি ইজি বাগ এসডিএল এ যদি 2.5 বা তার নিচে থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি নাই। এটা কি, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, লেগ অ্যাটাকের সম্ভাবনা। এখন দেখেন হার্ট অ্যাটাক হতেছে তার 2024 সালে, তাহলে সে যদি অন্তত 2020 সালেও এই টেস্টটা করে দেখতো, তখন হার্ট অ্যাটাককে কী করা যেত, রিকভার করা যেত, ব্যাকআপ দেওয়া যেত, আটকায় দেওয়া যেত। মানুষকে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। সম্মানিত করেছি ব্যাখ্যা হলো তাদেরকে আমি স্বাধীন করে দিলাম, সব দিক থেকে তাদেরকে সেরা করে দিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। তো মানুষকে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, তাহলে মানুষ বেহুশের কারণে তার সর্বনাশ করে। তাহলে এই অঙ্কটা এভাবে আসতে হবে। এরপর ব্লাড কর্টিসল। ব্লাড কর্টিসল কেন করা হবে, এটা হচ্ছে স্ট্রেস হরমোন। এখন সে টেনশানে থাকে, ডিপ্রেশনে থাকে, দুশ্চিন্তায় থাকে, তার এটা নাই সেটা নাই, বিভিন্নভাবে এরকম টেনশন যারা করবে তাদের কর্টিসল হরমোন কমে যাবে। কর্টিসল হরমোন যত এলোমেলো হবে তত হার্ট অ্যাটাকের ঝুঁকি। এরপরে হচ্ছে সর্বশেষ করোনারি এনজিওগ্রাম। করোনারি এনজিওগ্রাম বেশিরভাগ লোকই করে না, অল্প কয়েকজনে করে, কারণ এটা একদিকে এটা এক্সপেন্সিভ, ব্যয়বহুল পরীক্ষা, আরেকদিকে এটা রিস্কেবল পরীক্ষা। কীভাবে, এটা হচ্ছে আপনার রক্তনালীকে ছিদ্র করে ফেলবে, রক্তনালীকে ছিদ্র করি তারের মতো সূক্ষ্ম মেশিন ঢুকে দিবে। এই অবস্থায় কারো কারো ক্ষেত্রে ব্লাড প্রেশার, হাইপোটেনশন হয়ে খুব রিস্ক হয়ে যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে ব্লিডিং হয়ে যেতে পারে। তো এই জন্য এটা ঝুঁকি আছে। এটা করার আগে তার থেকে ওই যে রিস্কের ফ্যাক্টর এর জন্য সাইন নেই যে আপনি করবেন কি না, তো অনেকেই করে না। এটা কেন করে, এটা করেই দেখা হয় আপনার হার্টের মাসেলে ব্লকেজ কত পার্সেন্ট আছে। একটা সত্য কথা হচ্ছে হার্টের মাসেলে অন্তত 60-70-80% ব্লকেজ হইলে মানুষ এটা আর পায় না, অর্থাৎ এই বুকে ব্যথা হয় না, গাম হয় না, এটা হয় না। এখন যখন দেখা গেছে হার্টে ব্লকেজ 99-100% হয়ে গেছে, তখন যাই সে কি বুকে ছাপ বোধ করে, মানে হার্ট অ্যাটাক হয়েছে। আমি গত 2018 সালে শুনলাম একটা মানুষের হার্টের তো প্রধান আর্টারি 3টা, তো দেখা গেছে তার 3টা আর্টারিতে 99% ব্লক, কিন্তু কোনো সিমটম নাই, লক্ষণ নাই। তো দেখেন, এই জন্য আগে থেকে টেস্ট করে দেখা দরকার ব্লকেজ আছে কি না। তো এটা তো কষ্টের পরীক্ষা বা টাকা বেশি নেবে, তো এটা বাদ দিলেও আমার হার্টের অ্যাক্টিভিটির জন্য অন্তত আমি একেবারে মিনিমাম এগুলা করে দেখতে পারি। ইটিটিও দরকার নাই, ইকো, ট্রোপোনিন আই, লিপিড প্রোফাইল আর কি ইসিজি। কয়টা, 1, 2, 3, 4, এই 4টা পরীক্ষা করে আমি অন্তত জানতে পারবো আমার হার্টের অ্যাক্টিভিটি কেমন, হৃদরোগ আছে কিনা, হার্ট অ্যাটাকের ঝুঁকি কেমন, এগুলো আমরা বুঝতে পারবো।